সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত BNIS হোম স্কুল প্রোগ্রামে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাবিনা ইয়াসমিন, সহকারী শিক্ষক, পদার্থবিজ্ঞান। শিক্ষার্থীরা, আজকে আমি নবম শ্রেণী অ্যাসাইনমেন্ট বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আলোচনা নিয়ে নবম শ্রেণীর শিক্ষার্থীদের আজকে মোট 47 নম্বর ক্লাসটি অনুষ্ঠিত হচ্ছে। শিক্ষার্থীরা, তোমরা জানো তোমাদের এখন এই বছরে অ্যাসাইনমেন্টের উপর ভিত্তি করেই কিন্তু তোমাদের মেধাস্থান এবং উপরের শ্রেণীতে প্রমোশন এই বিষয়গুলো নির্ধারিত করেছেন আমাদের সরকার। সেটাই সরকার কর্তৃক যে অ্যাসাইনমেন্টের বিষয়টা পাঠানো হচ্ছে সেই বিষয়ে এখানে দেখো পদার্থবিজ্ঞান বিষয়ে তোমাদের একটা অ্যাসাইনমেন্ট এসেছে। এটা পদার্থবিজ্ঞান বিষয়ের তোমাদের প্রথম অ্যাসাইনমেন্টটা কি এসেছে আমরা একটু লক্ষ্য করি। শিক্ষার্থীরা দেখো, অ্যাসাইনমেন্টের নম্বর দেওয়া আছে এখানে 1, ঠিক আছে? 1 নম্বর অ্যাসাইনমেন্ট। স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে 600 কেজি ভরের একটি গাড়ি 0.2 বা 0.2 মিটার পার সেকেন্ড সুষম ত্বরণে 60 সেকেন্ড চলার পর 400 কেজি ভরের একটি পিকআপ ভ্যানের সাথে ধাক্কা খেয়ে আটকে একত্রে 7.2 মিটার পার সেকেন্ড বেগে চলতে থাকে। বিষয়টা কি বোঝা গেল? বিষয়টা বোঝা গেল এরকম যে এই যে স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে 600 কেজি ভরের একটা গাড়ি, এটা হচ্ছে একটা রাস্তা। এখানে একটা গাড়ি ছিল, গাড়িটা প্রথমে স্থির ছিল, ঠিক আছে? গাড়িটা প্রথমে স্থির ছিল, তারপরে কি হয়েছে, সেই গাড়িটার ভর দেওয়া আছে 600 কেজি। এই গাড়িটা যাত্রা শুরু করলো একটা সুষম ত্বরণে। কত সেই সুষম ত্বরণের মানটা দেওয়া আছে। যাত্রা শুরু করেছে, যাত্রা শুরু করে 60 সেকেন্ড চলার পরে, 60 সেকেন্ড যাওয়ার পরে এখানে একটা পিকআপ ভ্যান, এই পিকআপ ভ্যানের সাথে সে কি করেছে, ধাক্কা খেয়েছে। ধাক্কা খেয়ে এটার সাথে ধাক্কা খেলো। ধাক্কা খাওয়ার পর কি হয়েছে, এই পিকআপ ভ্যানের ওজন দেওয়া আছে হলো 400 কেজি। এই পিকআপ ভ্যানটা কিন্তু স্থির ছিল, ঠিক আছে? এটা কিন্তু গতিশীল ছিল না। স্থির পিকআপ ভ্যানের সাথে ধাক্কা খেয়ে আটকে, দুইটা একসাথে আটকে গেল। আটকে একত্রে আবার এত বেগে চলতে শুরু করে। কত বেগে? 7.2 মিটার পার সেকেন্ড বেগে চলতে শুরু করলো। এই হচ্ছে এই উদ্দীপকের বিষয়বস্তুটা এইরকম যে এই একটা গাড়ি আছে, গাড়িটার ভর হলো 600 কেজি, যেটা প্রথমে স্থির ছিল, তারপর একটা সুষম ত্বরণে এটা যাত্রা শুরু করেছে। যাত্রাপথে এখানে একটা স্থির একটা পিকআপ ভ্যান ছিল, যেই ভ্যানের ভর ছিল 400 কেজি। সেই ভ্যানটার সাথে সে ধাক্কা খেলো। ধাক্কাকে আটকে দুজনে একত্রে এত মিটার পার সেকেন্ড বেগে চলতে শুরু করেছে। এই হলো আমাদের অ্যাসাইনমেন্টের উদ্দীপক, ঠিক আছে? এই উদ্দীপকটা লেখা আছে এখানে দেখো। এখন এই উদ্দীপকটার ভিতর থেকে কি কি প্রশ্ন তোমাকে লিখতে হবে। প্রশ্ন আছে, নিউটনের তৃতীয় সূত্রটি বিবৃত করো। খ নাম্বারে বলেছে বৈদ্যুতিক পাখার সুইচ বন্ধ করার সাথে সাথে থেমে যায় না কেন, ব্যাখ্যা করো। গ নাম্বারে বলেছে প্রথম গাড়িতে প্রযুক্ত বলের মান নির্ণয় করো। অর্থাৎ প্রথম গাড়ি বলতে এই যে এই গাড়িটাতে বলের মান কত এটা নির্ণয় করতে বলেছে। ঘ নাম্বারে বলেছে উদ্দীপকের ঘটনা ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র সমর্থন করে কি, গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে মতামত দাও। এই যে অ্যাসাইনমেন্ট দিয়েছে সরকার, আমরা লিখছি, তাই না? একটা অ্যাসাইনমেন্ট আমরা করেছি, সেটা মনে হয় অনেকে জমাও দিয়ে দিয়েছো। এখন এই যে পদার্থবিজ্ঞানের অ্যাসাইনমেন্টটা আমি তোমাদেরকে, তারপরে তোমরা জানো, তোমরা লিখে ফেলেছো একটা করে অ্যাসাইনমেন্ট, কিভাবে লিখতে হবে তারপরে আমি একটু বলে দিচ্ছি। আমার মতো করেই যে লিখতে হবে এমন কোনো ধরাবাঁধা নিয়ম নেই। আমি আমার মতো নিয়মটা তোমাদের বলে দিচ্ছি কিভাবে লিখবে। অ্যাসাইনমেন্টটা হবে সাদা কাগজে, A4 সাইজ হলে খুব ভালো। অবশ্যই সাদা কাগজ হতে হবে, নিউজ প্রিন্ট না, ঠিক আছে? সাদা কাগজের উপরে, অ্যাসাইনমেন্টের উপরে থাকবে একটা কাভার পেজ। কাভার পেজে কি থাকবে? কাভার পেজে থাকবে, প্রথমেই থাকবে স্কুলের নাম, তুমি যে স্কুলে পড়ো, তুমি এখন ন্যাশনাল আইডিয়ালে পড়ো, বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল, এটা লেখা থাকবে উপরে।
তারপরে থাকবে তোমার 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 নাম, শাখা, তুমি কোন শাখায় রোল কত, তারপরে তোমার শিরোনাম। এই যে অ্যাসাইনমেন্টের আজকে যে পদার্থবিজ্ঞানের অ্যাসাইনমেন্ট, এটার শিরোনামটা কি, এটা কিন্তু শিক্ষার্থী তোমাকে কাভার পেজে লিখতে হবে। শিরোনাম কোথায় লিখবে? অবশ্যই কাভার পেজে লিখবে। শিরোনাম কিন্তু তোমাদের এই অ্যাসাইনমেন্টের সাথে দেওয়া আছে। শিরোনাম কি হবে? অধ্যায় 2 ও 3, তাই না? গতি ও বল, এই হলো তোমাদের শিরোনাম। এই যে শিরোনামটা তোমাকে কাভার পেজে লিখতে হবে, শিরোনামটা কাভার পেজে থাকবে, খুবই গুরুত্বপূর্ণ। শিরোনাম কিন্তু কাভার পেজে তোমাকে লিখতেই হবে। তারপরে তোমার নাম, তোমার শাখা, রোল, এই সব কিছু তুমি লিখবে কাভার পেজে। কাভার পেজটা খুব সুন্দর করে লিখতে হবে। আমাদের স্কুল থেকে আমরা একটা কাভার পেজের নমুনা তোমাদেরকে আমরা দিয়েছি, তোমরা সেটাও লিখতে পারো। চাইলে তুমি হাতে লিখেও কিন্তু কাভার পেজটা তুমি তৈরি করতে পারো। আমরা তোমাদের উৎসাহিত করব হাতে লিখে, অর্থাৎ আমরা স্কুল থেকে যে ডিজাইনটা তোমাদের দিয়েছি যে কিভাবে কাভার পেজটা লিখতে হবে, সেই কাভার পেজটা তুমি যদি হাত দিয়ে লেখো তাহলে কিন্তু সেটা আরও ভালো, কারণ সেটাতে তোমার কিন্তু যোগ্যতাটা আরও ভালো করে প্রকাশ পায়। তাহলে তুমি যদি হাত দিয়ে লিখতে পারো খুব ভালো, হাত দিয়ে যদি না লিখতে পারো তাতেও কিন্তু কোনো সমস্যা নেই। তাহলে কাভার পেজের কথা গেল। এর পরের পেজে হবে আমাদের সূচিপত্র। সূচিপত্র 2 নম্বর পৃষ্ঠায় হবে সূচিপত্র। সূচিপত্র কিভাবে লিখবো আমরা? সূচিপত্রে আমরা উপরে হেডিংটা অবশ্যই লিখবো সূচিপত্র, উপরে আমরা সূচিপত্র কথাটা উল্লেখ করব, ঠিক আছে? সূচিপত্র কথাটা উল্লেখ করে কিন্তু শিক্ষার্থী আমরা এই প্রশ্নটা লিখবো, ঠিক আছে? প্রশ্নটা লিখে যে ক নাম্বার প্রশ্নটা লিখে কত নাম্বার পৃষ্ঠায় আছে সেটা 2 থেকে 3, নাকি শুধু 2 পৃষ্ঠায়, নাকি 3 পৃষ্ঠায়, এখানে পৃষ্ঠা নম্বর লেখা থাকবে। আর এখানে আমি কি করব? পৃষ্ঠা নম্বরটা উল্লেখ করব। খ নাম্বার প্রশ্ন কোন পৃষ্ঠায়, গ নাম্বার প্রশ্ন কোন পৃষ্ঠায়, ঘ নাম্বার প্রশ্ন কোন পৃষ্ঠায়, আমি এইভাবে করে প্রশ্ন নাম্বারগুলো লিখে পৃষ্ঠা নাম্বারগুলো উল্লেখ করব। এটা হচ্ছে আমার কাভার পেজের পরের পেজ, অর্থাৎ 2য় পৃষ্ঠার কাজ। 2য় পৃষ্ঠায় আমি এই সূচিপত্রটা লিখব। আচ্ছা, 2য় পৃষ্ঠায় শুরু হবে আমার এই যে সৃজনশীল প্রশ্ন 1। তুমি এটা সৃজনশীল প্রশ্ন 1ও লিখতে পারো, আবার তুমি লিখতে পারো অ্যাসাইনমেন্ট 1, তোমার ইচ্ছা। তুমি শিরোনাম মানে উপরে এটা লিখতে পারো। এবং এই ক্ষেত্রে তুমি শুধুমাত্র কালো এবং নীল কালির কলম ইউজ করতে পারবে, শুধুমাত্র কালো। এবং তুমি যদি একটু ডিজাইন করতে চাও, যেমন এই যে এইগুলো লেখাগুলো তুমি একটু নীল কালি ইউজ করতে পারো, কিন্তু আর কোনো রকম কালি কিন্তু তুমি ইউজ করতে পারবে না। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কথা। তুমি চাইলেই কিন্তু গোলাপি, হলুদ, কমলা, সবুজ এই কালারগুলো কিন্তু তুমি ইউজ করতে পারবে না। তাহলে তোমাকে লেখাটা কিন্তু অবশ্যই কালো কলম দেওয়া হবে। আর তুমি যে হেডিংগুলো বা তোমার যে জিনিসগুলো তুমি একটু দৃষ্টিগোচর করতে চাও, সুন্দর করতে চাও, সেই জিনিসগুলো তুমি নীল কালারের কলম দিয়ে করতে পারো। আর যদি শুধু কালো কলম দিয়ে করো তাতেও কিন্তু কোনো সমস্যা নেই, সেটাও হবে। আচ্ছা, তাহলে প্রথম এবং 2য় পৃষ্ঠার আলোচনা শেষ। এরপর এই যে আমি লিখলাম যে সৃজনশীল 1 বা অ্যাসাইনমেন্ট 1, উপরে যেটাই লিখি না কেন সেটা লিখে আমি এখন শুধু উত্তর লেখা শুরু করব। শুধু উত্তর আমি লিখব। তুমি চাইলে প্রশ্নও লিখতে পারো, এখানে তোমার ইচ্ছা। আমার কথা হচ্ছে তুমি অ্যাসাইনমেন্টটা হচ্ছে তোমার কিন্তু এই যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে, একটা প্রশ্ন দেওয়া হয়েছে, এটা কিন্তু সম্পূর্ণ তোমার সৃজনশীলতার প্রকাশ করবে। তুমি এটা কিভাবে সাজাবে, কিভাবে লিখবে, এটা কিন্তু সম্পূর্ণই তোমার বিষয়। কাজেই তোমার এটা সম্পূর্ণটা ডিপেন্ড করছে তুমি এটা কিভাবে লিখবে। অনেকেই আছে প্রশ্ন করো, মিস প্রশ্ন কি লিখবো, প্রশ্ন কি না লিখলে সমস্যা হবে, এটা হচ্ছে তোমার বিষয়। তুমি কিভাবে লিখবে এটা কিন্তু সম্পূর্ণই তোমার বিষয়। এখানে তুমি প্রশ্ন লিখতে পারো, যে প্রশ্ন লিখে তুমি উত্তর লিখতে পারো, ঠিক আছে? তখন তুমি এই যে ক নাম্বার প্রশ্নে আমি বলে দিয়েছে নিউটনের 3য় সূত্রটি বিবৃত করো। এখানে কিন্তু নিউটনের 3য় সূত্রটা খুব ভালো করে নির্ভুলভাবে একদম যথাযথভাবে তোমাকে নিউটনের 3য় সূত্রটা লিখতে হবে, ঠিক আছে? খ নাম্বার প্রশ্ন দেখো, বৈদ্যুতিক পাখার সুইচ বন্ধ করার সাথে সাথে
থেমে যায় না কেন? এই কথাটা এটা কোন টপিকের মধ্যে পড়েছে আমরা কিন্তু বিষয়টা পড়ে বুঝতে পারছি যে বৈদ্যুতিক পাখার সুইচ বন্ধ করার সাথে সাথে থেমে যাচ্ছে না কেন। আমরা সুইচটা বন্ধ করি কিন্তু ফ্যানের পাখা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত ঘুরতেই থাকে। এটার কারণটা কি? এটার কারণটা আমরা কিন্তু সবাই জানি, তাই না? তোমরাও জানো। সেই কারণটা কিন্তু খুব ভালো করে ব্যাখ্যা করতে হবে শিক্ষার্থী। এই কারণটা ব্যাখ্যা কিন্তু এটাই তোমার কাছে জানতে চেয়েছে কোন কারণে এই ঘটনাটা ঘটছে, সেই কারণটা সেটা কিন্তু তুমি খুব ভালো করে তোমাদের এই যে মূল পাঠ্য বইটা আছে, পাঠ্য বইটা থেকে খুব ভালো করে তুমি এই জিনিসটা লিখবে যে কোন কারণে এটা এই বৈদ্যুতিক পাখার সুইচটা বন্ধ করার সাথে সাথে এটা থেমে যাচ্ছে না। অর্থাৎ এই যে তোমাদের মূল পাঠ্য বইটা আছে, এই যে পাঠ্য বই, এই পাঠ্য বইয়ের তোমার যে দ্বিতীয় অধ্যায়টা, এটা কিন্তু শিক্ষার্থী তোমাদের দ্বিতীয় অধ্যায়ের টপিক। তাহলে এই দেখো কোথায় থাকতে পারে এই জিনিসটা। এই জিনিসটা আমরা যে আলোচনাগুলো করেছিলাম ক্লাসে, তোমরা যদিও ক্লাসটা কিছুদিন পেয়েছো, তাই না? তোমরা মার্চ মাস পর্যন্ত ক্লাসটা পেয়েছো। আচ্ছা, এটা এই যে এখানে কতগুলো কথা আছে, এই কথাগুলো যখন আমরা পড়ব, এই কথাগুলো পড়ার সাথে সাথে কিন্তু আমরা এই জিনিসটা, অর্থাৎ এই যে তোমাদের পৃষ্ঠা নাম্বার বলে দিচ্ছি আমি, এটা তোমাদের পৃষ্ঠা কততে আছে, সরি এটা তৃতীয় অধ্যায়, এটা হচ্ছে এই যে 63 পৃষ্ঠার এই যে জিনিসটা তুমি যদি পড়ো, এই জিনিসটা পড়লেই কিন্তু তুমি এই বিষয়টা বুঝতে পারবে যে কোন বিষয়টার কারণে এই বৈদ্যুতিক পাখার সুইচ বন্ধ করার সাথে সাথে থেমে যায় না। আশা করি বুঝতে পারলে এটা কিভাবে তোমাকে কোন টপিকটা থেকে লিখতে হবে। এরপর গ নাম্বার, প্রথম গাড়িতে প্রযুক্ত বলের মান নির্ণয় করো। শিক্ষার্থী, এটা কিন্তু একটা তোমাদের প্রয়োগমূলক, আমরা তো কিন্তু জানি তোমাদের এটা একটা সৃজনশীল প্রশ্ন এটা দিয়েছে, তাই না? এটা কিন্তু পুরো একটা সৃজনশীল প্রশ্ন, যেটা কিনা তোমাদের অধ্যায় 2 এবং 3 থেকে এসেছে। এগুলো সবই কিন্তু আমাদের তৃতীয় অধ্যায় থেকে আমরা জানি। এখন এই যে প্রশ্নটা, প্রযুক্ত বলের মান, দেখো এই যে প্রযুক্ত বলের মান, এটা নির্ণয় করার জন্য আমাদের কিন্তু কি করতে হবে, আমাদের যে কোন কোন সূত্র প্রয়োগ করতে হচ্ছে সেই সূত্রগুলো খুব নির্ভুলভাবে লিখতে হবে। সূত্রগুলোকে খুব সুন্দর করে আমরা নির্ভুলভাবে লিখব। মানগুলো তুমি চাইলে দেওয়া আছে কি এক সাইডে করে লিখতে পারো, বা দেওয়া আছে কি এইভাবে করেও কিন্তু তুমি লিখে অঙ্কটা করতে পারো। তার মানে এটা কিন্তু তোমার প্রয়োগমূলক অঙ্ক, তাই না? এটা জ্ঞানমূলক প্রশ্ন, এটা অনুধাবনমূলক প্রশ্ন, এটা প্রয়োগ এবং এটা উচ্চতর দক্ষতা। জ্ঞানে তুমি ভালো করেই জানো, জ্ঞানমূলক প্রশ্নে তুমি শুধুমাত্র এই সূত্রটাই তুমি লিখবে। অনুধাবনমূলক প্রশ্নে এই যে বিষয়টা, এটা কোন কারণে ঘটছে সেই কারণটা তুমি আগে লিখবে, এবং সেই কারণটাকে এটা কিভাবে ফলো করছে সেই জিনিসটা তুমি লিখে এই অনুধাবনমূলক প্রশ্নটা কমপ্লিট করবে। আর এই অধ্যায়ের যে সূত্রগুলো আমি শিখেছি, এই অধ্যায় 2 এবং 3, এই অধ্যায়ের যে সূত্রগুলো আমি শিখেছি, সেই সূত্রগুলো প্রয়োগ করে এই যে একটা গাড়িতে প্রযুক্ত বলের মান আমি কিভাবে নির্ণয় করব, সেই সূত্রগুলো প্রয়োগ করে কিন্তু এটার সমাধানটা করতে হবে। এটা হচ্ছে এই সূত্রগুলোর প্রয়োগমূলক প্রশ্ন। আর এই যে ঘ নাম্বার, এই যে আমি বিষয়বস্তুগুলো জানলাম, এই যে সূত্র, উদ্দীপকের ঘটনাটি ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র সমর্থন করে কি? ভরবেগের সংরক্ষণশীলতার সূত্রটা কি, এটাকে আমাকে জানতে হবে। ভরবেগের সংরক্ষণশীলতার সূত্রটা কি ছিল আমরা কিন্তু জানি, তাই না? সেটাকে সমর্থন করছে কিনা, অর্থাৎ সংঘর্ষের পূর্বে ভরবেগ এবং সংঘর্ষের পরের ভরবেগ একই রকম আছে কিনা। সংঘর্ষ তো হলো এখানে, তাই না? এই যে গাড়িটা ছিল, এই গাড়িটা সেখানে ধাক্কা খেলো, ধাক্কা খাওয়া মানে তো এটা সংঘর্ষ হলো। তো এই যে সংঘর্ষের পূর্বে গাড়ির ভরবেগ এবং সংঘর্ষ হওয়ার পরের যে ভরবেগ, এই দুটো ভরবেগের মান যদি সমান হয় তাহলে সেটা ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র সমর্থন করবে, আর যদি না হয় তাহলে সমর্থন করবে না। সেটা আমরা কিন্তু অঙ্ক করে করেই সেটা বের করব। তাহলে ঘ নাম্বারে আমরা ঠিক একইভাবে ঘ নম্বর দেব, কী কী দেওয়া আছে সুন্দরভাবে আমরা দেওয়া আছে কী কী বের করব, সেই দেওয়া আছে থেকে কোন অজানা রাশিটা এখানে নেই, অর্থাৎ
সংঘর্ষের পূর্বে এবং সংঘর্ষের পরের ভরবেগের মান নির্ণয় করতে যে রাশিগুলোর প্রয়োজন, সেই রাশিগুলো কি উদ্দীপকের সবগুলোই আছে? যদি সবগুলো না থাকে, কোনটা নেই সেটা আমি কোন সূত্র দিয়ে বের করব, সেই সূত্রটা খুব যথাযথভাবে কিন্তু আমাকে এই ঘ নাম্বার প্রশ্নে লিখতে হবে, খুব নির্ভুলভাবে লিখতে হবে। ক্যালকুলেশনটা খুব সুন্দর করে স্টেপ বাই স্টেপ ক্যালকুলেশনটা কিন্তু খুব সুন্দর করে 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 তুমি দেখাবে। একবারেই কিন্তু ক্যালকুলেশনটা করে উত্তরটা লিখবে না, খুব ধারাবাহিকভাবে এটা ক্যালকুলেশন করে 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 তুমি মানটা বের করে দেখাবে। তাহলে শিক্ষার্থীরা, এই হলো আমাদের আজকের অ্যাসাইনমেন্ট বিষয়ক প্রশ্নের আলোচনা, অর্থাৎ আমাদের যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে, অ্যাসাইনমেন্টটা আমরা কীভাবে লিখবো, কত সুন্দর করে আমরা লিখবো। আমরা লেখাটা কিন্তু শিক্ষার্থী খুব ভালো করে খেয়াল করবে, লেখার মধ্যে কিন্তু অ্যাসাইনমেন্টের মধ্যে কোনো কাটাছেঁড়া করা যাবে না, ডাকাডাকি করা যাবে না, খুব চাপাচাপি করে লেখা যাবে না, সুন্দর করে করে প্যারা করে করে ফাঁকা ফাঁকা করে লিখবো। হাতের লেখা একদম স্পষ্ট হতে হবে, হাতের লেখা খুব সুন্দর স্পষ্ট এবং কাটাকাটি ছাড়া, ঠিক আছে? খুব সুন্দরভাবে লিখে আমরা অ্যাসাইনমেন্টটা জমা দেবো। কাভার পেজেও কোনো কাটাকাটি করা যাবে না, খুব সুন্দর করে আমরা প্রত্যেকটা মানে অ্যাসাইনমেন্ট হাতে নিয়েই যেন শিক্ষার্থী তোমাদের শিক্ষকরা তোমাদের উপর একটা পজিটিভ মানে মনোভাব তৈরি হয়, সেরকম করে একটা অ্যাসাইনমেন্ট তোমরা তৈরি করে সে পাঠিয়ে দিবে। মানে কাভার পেজটা দেখলেই যেন শিক্ষার্থীর প্রতি শিক্ষকের একটা আকর্ষণ তৈরি হয়ে যায় ভিতরের জিনিসগুলো পড়ার। কাজে এরকম করে তোমরা একটা অ্যাসাইনমেন্ট তৈরি করে দিবে। আশা করি তোমরা আজকের আলোচনা থেকে কিছুটা হলেও বুঝতে পেরেছো কিভাবে অ্যাসাইনমেন্টটা লিখতে হবে এবং কিভাবে ভিতরের লেখাগুলো শেষ করতে হবে শিক্ষার্থী। তাহলে এটা আমি বলে দিয়েছি আমার মতো করে, তোমরা চাইলে তোমরা অন্যরকমভাবেও কিন্তু এটা লিখতে পারো। তাহলে এরপর অন্য কোনো টপিক নিয়ে আবার আমরা উপস্থিত হব। সেই পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।